গোরা রবীন্দ্রনাথ ঠাকুর। পর্ব ৬৮। গায়ে তসরের চায়না কোট, কোমর একটা চাদর জড়ানো, হাতে একটা ক্যাম্বিসের ব্যাগ। স্বয়ং কৈলাস আসিয়া হরিমোহিনীকে প্রণাম করিল। তাহার বয়স ৩৫-এর কাছাকাছি হইবে। বেঁটে খাটো, আঁটসাঁট, মজবুত গোছের চেহারা। কামানো গোঁপদাড়ি কিছুদিন ক্ষৌরকর্মের অভাবে কুশাগ্রের ন্যায় অঙ্কুরিত হইয়া উঠিয়াছে। অনেকদিন পরে শ্বশুরবাড়ির আত্মীয়কে দেখিয়া আনন্দিত হইয়া হরিমোহিনী বলিয়া উঠিলেন, এ কি ঠাকুরপো যে, বসো বসো বলিয়া তাড়াতাড়ি একখানি মাদুর পাতিয়া দিলেন। জিজ্ঞাসা করিলেন, হাত পা ধোবে? কৈলাস কহিল, না, দরকার নেই। তার শরীর তো বেশ ভালোই দেখা যাচ্ছে। শরীর ভালো থাকাটাকে একটা অপরাধ জ্ঞান করিয়া হরিমোহিনী কহিলেন, ভালো আর কই আছে বলিয়া নানা প্রকার ব্যাধির তালিকা দিলেন ও কহিলেন, তা পোড়া শরীর গেলেই যে বাঁচি, মরণ তো হয় না। জীবনের প্রতি এইরূপ উপেক্ষায় কৈলাস আপত্তি প্রকাশ করিল এবং যদিচ দাদা নাই, তথাপি হরিমোহিনী থাকাতে তাহাদের যে একটা মস্ত ভরসা আছে তাহারই প্রমাণস্বরূপে কহিল, এই দেখো না কেন, তুমি আছো বলেই কলকাতায় আসা হলো, তবু তো একটা দাঁড়াবার জায়গা পাওয়া গেল। আত্মীয় স্বজনের ও গ্রামবাসীদের সমস্ত সংবাদ আদ্যপান্ত বিবৃত করিয়া কৈলাস হঠাৎ চারিদিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, এ বাড়িটা বুঝি তারই? হরিমোহিনী কহিলেন, হ্যাঁ। কৈলাস কহিল, পাকা বাড়ি দেখছি। হরিমোহিনী তাহার উৎসাহকে উদ্দীপিত করিয়া কহিলেন, পাকা বই কি, সমস্তই পাকা। ঘরের কড়িগুলা বেশ মজবুত শালের এবং দরজা জানলাগুলো আম কাঠের নয়, ইহাও সে লক্ষ্য করিয়া দেখিল। বাড়ির দেয়াল ১.৫খানা ইটের গাঁথনি কি ২খানা ইটের, তাহাও তাহার দৃষ্টি এড়াইল না। উপরে নিচে সর্বসমেত কয়টি ঘর, তাহাও সে প্রশ্ন করিয়া জানিয়া লইল। মোটের উপর জিনিসটা তাহার কাছে বেশ সন্তোষজনক বলিয়াই বোধ হইল। বাড়ি তৈরি করিতে কত খরচ পড়িয়াছে তাহা আন্দাজ করা তাহার পক্ষে শক্ত, কারণ এ সকল মাল মশলার দর তাহার ঠিক জানা ছিল না। চিন্তা করিয়া পায়ের উপর মাথা নাড়িতে নাড়িতে মনে মনে কহিল, কিছু না হোক ১০-১৫ হাজার টাকা তো হবেই। মুখে একটু কম করিয়া বলিল, কি বলো বউ ঠাকরুন, ৭-৮ হাজার টাকা হতে পারে। হরিমোহিনী কৈলাসের গ্রাম্যতায় বিস্ময় প্রকাশ করিয়া কহিলেন, বলো কি ঠাকুরপো, ৭-৮ হাজার টাকা কি? ২০,০০০ টাকার ১ পয়সা কম হবে না। কৈলাস অত্যন্ত মনোযোগের সহিত চারিদিকের জিনিসপত্র নীরবে নিরীক্ষণ করিতে লাগিল। এখনই সম্মতিসূচক একটা মাথা নাড়িলেই এই শাল কাঠের কড়ি বর্গা ও সেগুন কাঠের দরজা জানলা সমেত পাকা ইমারতটির একেশ্বর প্রভু সে হইতে পারে, এই কথা চিন্তা করিয়া সে খুব একটা পরিতৃপ্তি বোধ করিল। জিজ্ঞাসা করিল, সব তো হলো, কিন্তু মেয়েটি? হরিমোহিনী তাড়াতাড়ি কহিলেন, তার পিসির বাড়িতে হঠাৎ তার নিমন্ত্রণ হয়েছে, তাই গেছে, ২-৪ দিন দেরি হতে পারে। কৈলাস কহিল, তাহলে দেখার কি হবে? আমার যে আবার একটা মোকদ্দমা আছে, কালই যেতে হবে। হরিমোহিনী কহিলেন, মোকদ্দমা তোমার এখন থাক, এখানকার কাজ সারা না হলে তুমি যেতে পারছো না। কৈলাস কিছুক্ষণ চিন্তা করিয়া শেষকালে স্থির করিল, না হয় মকদ্দমাটা একতরফা ডিগ্রি হয়ে ফেসে যাবে, তা যাকগে, এখানে যে তাহার ক্ষতিপূরণের আয়োজন আছে তাহা আর একবার চারিদিক নিরীক্ষণ করিয়া বিচার করিয়া লইল। হঠাৎ চোখে পড়িল, হরিমোহিনীর পূজার ঘরের কোণে কিছু জল জমিয়া আছে। এ ঘরে জল নিকাশের কোনো প্রণালী ছিল না, অথচ হরিমোহিনী সর্বদাই জল দিয়া এ ঘর ধোয়া মোছা করেন, সেই জন্য কিছু জল একটা কোণে বাঁধিয়াই থাকে। কৈলাস ব্যস্ত হইয়া কহিল, বউ ঠাকুরুন, ওটা তো ভালো হচ্ছে না। হরিমোহিনী কহিলেন, কেন, কি হয়েছে? কৈলাস কহিল, ওই যে ওখানে জল বসছে, ও তো কোনো মতে চলবে না। হরিমোহিনী কহিলেন, কি করব ঠাকুরপো? কৈলাস কহিল, না না, সে হচ্ছে না, ছাদ যে একেবারে জখম হয়ে যাবে,
তা বলছি বউ ঠাকুরুন, এ ঘরে তোমার জল ঢালাঢালি চলবে না। হরিমোহিনীকে চুপ করিয়া যাইতে হইল। কৈলাস তখন কন্যাটির রূপ সম্বন্ধে কৌতূহল প্রকাশ করিল। হরিমোহিনী কহিলেন, সে তো দেখলেই টের পাবে। এ পর্যন্ত বলতে পারি তোমাদের ঘরে এমন বউ কখনো হয়নি। কৈলাস কহিল, বলো কি, আমাদের মেজ বউ? হরিমোহিনী বলিয়া উঠিলেন, কিসে আর কিসে? তোমাদের মেজ বউ তার কাছে দাঁড়াতে পারে? মেজ বউকেই তাহাদের বাড়ির সুরূপের আদর্শ বলাতে হরিমোহিনী বিশেষ সন্তোষ বোধ করেন নাই। তোমরা যে যাই বলো বাপু, মেজ বউয়ের চেয়ে আমার কিন্তু নবউকে ঢের বেশি পছন্দ হয়। মেজ বউ ও নবউয়ের সৌন্দর্যের তুলনায় কৈলাস কিছুমাত্র উৎসাহ বোধ করিল না। সে মনে মনে কোনো একটি অদৃষ্টপূর্ব মূর্তিতে পটলচেরা চোখের সঙ্গে বাঁশির মতো নাসিকা যোজনা করিয়া আগুলফ বিলম্বিত কেশরাশির মধ্যে নিজের কল্পনাকে দিগ্ভ্রান্ত করিয়া তুলিতেছিল। হরিমোহিনী দেখিলেন এ পক্ষের অবস্থাটি সম্পূর্ণ আশঙ্কাজনক। এমনকি তাহার বোধ হইল কন্যাপক্ষে যে সকল গুরুতর সামাজিক ত্রুটি আছে তাহাও দুস্তর বিঘ্ন বলিয়া গণ্য না হইতে পারে।